একটা গল্প যেটা শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। একটা গল্প যেটা মনে রং তোলে, কিছুটা কাঁদায়, কিছুটা হাসায়। আপনি এখন শুনছেন বাংলা অডিও গল্প, যেখানে প্রতিটি শব্দে লুকিয়ে আছে হৃদয়ের স্পর্শ। গল্পটি পড়ে শোনাবার জন্য সাথে আছি আমি, ফারজানা আহমেদ। আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের গল্প, কোণে দেখা। গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে শুরু করা যাক। সকালবেলা বৈঠকখানার গাছপালার হাটে ঘুরছিলাম। গত মাসে হাটে কতকগুলি গোলাপের কলম কিনেছিলাম, তার মধ্যে বেশিরভাগ পোকা লেগে নষ্ট হয়ে গেছে। নার্সারির লোক আমার জানাশুনো, তাদের বললাম, কীরকম কলম দিয়েছিলে? হ্যাঁ, সে যে টবে বসাতে দেরি সইল না। তাছাড়া আব্দুল কাদের বলে বিক্রি করলে এখন সবাই বলছে আব্দুল কাদের নয়, ও অত্যন্ত মামুলি জাতের টিরোজ। ব্যাপার কি তোমাদের? নার্সারির পুরনো লোকটাই আজ আছে, সেদিনে ছিল না, তাই ঠকেছিলাম। এই লোকটা খুবই অপ্রতিভ হইল। বলে, বাবু, এই হয়েছে কি জানেন, বাগানের মালিকেরা আজকাল আছেন কলকাতায়। আমি একা সব দিকে দেখতে পারিলে, ঠেকে ওরে মালিক নিয়ে হয়েছে কাজ। তাদের বিশ্বাস করলে চলে না, আবার না করলেও চলে না। আমি তো সারাদিন হাট সামলাতে পারি নে বাবু, ওদেরই ধরে পাঠাতে হয়। আমি গুনে দিলাম টিরোজ 3 ডজন। আমি তো তার কাছ থেকে টিরোজে দাম নেব। এখানে এসে যদি আব্দুল কাদের বলে বিক্রি করে তো তারই লাভ, বাড়তি পয়সা আমার নয় তার। বুঝলেন বাবু? বাজার খুব জেগেছে। বর্ষার নাওয়ালের মুখ, নানা ধরনের গাছের আমদানি হয়েছে। বড় বড় বিলিতি দোপাটি, মতিয়া, বেল, অতশীলতা, রাস্তার ধারের সারিতে নানা ধরনের পাম, ছোট ছোট পাম থেকে ফ্যান পাম ও বড় ধরনের টবে এরিকা পামও আছে। সূর্যমুখী যদিও এই সময় নয়, তবুও সূর্যমুখী এসেছে অনেক। তাছাড়া কলকাতার রাস্তার অনভিজ্ঞ লোকদের কাছে অর্কিড বলে যা বিক্রি হয়, সেই নারকলের ছোবড়া ও তার বাঁধা ফার্ন ও রঙিন আগাছা যথেষ্ট বিক্রি হচ্ছে। লোকের ভিড়ও বেশ। হঠাৎ দেখি আমার অনেকদিন আগেকার পুরনো রুমমেট হিমাংশু 7/3 নং কানাই সরকার লেনের মেসে তার সঙ্গে অনেক দিন এক ঘরে কাটিয়েছি। সে আজ 7-8 বছর আগের কথা। তারপর সে কলকাতা ছেড়ে চলে যায়, আর তার কোনো খবর রাখিনি এতকাল। এই যে হিমাংশু, চিনতে পারছো? হিমাংশু চমকে পেছন ফিরে চাইলে এবং কয়েক সেকেন্ড সবিস্ময়ে আমার দিকে চেয়ে থাকবার পরে সে আমায় চিনলে হাত বাড়িয়ে এগিয়ে এলো হাসি মুখে। আরে জগদীশ বাবু যে। তারপর? ও, আপনার সঙ্গে এক যুগ পরে। ও, তারপর আছেন কেমন বলুন? আমি বললাম, তোমার গাছপালায় শখ দেখেছি, এখনো আছে হিমাংশু? সেই মনে আছে? দুজনে কতদিন এখানে হাটে আসতাম। হিমাংশু হেসে বললে, তার মনে নেই? সেই আপনি দার্জিলিংয়ের লিলি কিনলেন। আপনার তো খুব শখ ছিল লিলির। এখনো আছে? আসুন আসুন, অন্য কোথাও গিয়ে একটু বসি। ওই মেসটার কোনো খবর আর রাখেন নাকি? আচ্ছা, সেই অনাদিবাব কোথায় গেল, খোঁজ রাখেন? আর সেই যে মেয়েটি স্টোভ জ্বালাতে গিয়ে গা হাত পা পুড়িয়ে ফেললে, মনে আছে? তার বিয়ে হয়েছে। দুজনে গিয়ে একটা চায়ের দোকানে বসলাম। এ গল্প ও গল্প, নানা পুরনো দিনের কথা। তার কথাবার্তার ভাবে বুঝলাম সে কলকাতায় এসেছে অনেক দিন পরে। জিজ্ঞেস করলাম, আজকাল কোথায় থাকো হিমাংশু? সে বললে, বিএনআরের একটা স্টেশনে বুকিং ক্লার্ক ছিলাম। টাটানগরের ওইদিকে কিছুদিন থাকবার পর দেখলাম জায়গাটার মাটিতে ভারী চমৎকার ফল জন্মায়, জমিও সস্তা। সেখানেই এখন আছি। ফুলের বাগান করেছি। তুমি তো জানো বাগানের শখ আমার চিরকাল।
কিছু চাষবাসের জমি নিয়েছি, তাতে চলে যায়। কিন্তু সেসব থাক, আজ এখন একটা গল্প করি, শোনো। গল্পের মতো শোনাবে, কিন্তু আসলে সত্যি ঘটনা। আর আশ্চর্য এই, 10 বছর আগে যখন তোমাদের মেসে থাকতাম, তখন এই গল্পের শুরু এবং এর সমাপ্তি ঘটেছে গতকাল। আমি বললাম, ব্যাপার কি? তোমার কথা শুনে মনে হচ্ছে নিশ্চয়ই প্রেমের কাহিনী জড়ানো আছে এর সঙ্গে। বলো বলো। সে বললে, না, সেসব নয়, অন্য এক ব্যাপার। কিন্তু আমার পক্ষে কোনো প্রণয় কাহিনীর চেয়ে তা কম মধুর নয়। শোনো বলি। আচ্ছা, তোমার মনে আছে মেসে থাকতে আমি একটা এরিকা পাম কিনেছিলাম? আমাদের ঘরের সামনের টবে বসানো ছিল, মনে আছে? আচ্ছা, তাহলে শোনো। তারপর আধ ঘন্টা বসে হিমাংশু তার গল্পটা বলে গেল। আমরা আরও 2বার চা খেলাম, 1 বাক্স সিগারেট পোড়ালাম। বউবাজারের মোড়ে গির্জার ঘড়িটার 9:30 যখন বাজলো, তখন হিমাংশু গল্প শেষ করে বিদায় নিয়ে চলে গেল। তার গল্পটা আমি আমার নিজের কথায় বলবো, কেননা হিমাংশুর সম্বন্ধে কিছু জানা থাকা দরকার। গল্পটা ঠিক বুঝতে হলে সেটা আমাকে গোড়াতেই বলে দিতে হবে। হিমাংশু যখন আমার সঙ্গে থাকতো, তখন তার চালচলন দেখলে মনে হবার কথা যে সে বেশ অবস্থাপন্ন ঘরের ছেলে। সে যে আহার বিহারে বা বেশভূষায় খুব বেশি শৌখিন ছিল তা নয়। তার শখ ছিল নানা ধরনের, এবং এই শখের পেছনে সে পয়সা ব্যয় করত নিতান্তই বেআন্দাজি। তার প্রধান শখ ছিল গাছপালার ও ফুলের। আমার ফুলের শখটা হিমাংশুর কাছ থেকে পাওয়া, এ কথা বলতে আমার কোনো লজ্জা নেই। কারণ যত তুচ্ছ, যত অকিঞ্চিতকর জিনিসে হোক না কেন, যেখানে সত্যি কোনো আগ্রহ বা ভালোবাসার বন্ধন পাওয়া যায়, তাকে শ্রদ্ধা না করে পারা যায় না। হিমাংশুর গাছপালার ওপর ভালোবাসা ছিল সত্যিকার জিনিস। সে ভালো খেত না, ভালো কাপড় জামা কখনো দেখিনি তার গায়ে, কিন্তু এই ধরনের সুখ স্বাচ্ছন্দ্য তার কাম্যও ছিল না। তার পয়সার সচ্ছলতা ছিল না কখনো। টিউশনি করে দিন চালাতো, তাও আবার সবসময় জুটত না। তখন বন্ধুবান্ধবের কাছে ধার করত। যখন ধারও মিলত না, তখন দিন কতক চন্দননগরে এক মাসির বাড়ি মাসখানেক, মাস 2 কাটিয়ে আসতো। কিন্তু পয়সা হাতে হলে জামা কাপড় না কিনুক, খাওয়া দাওয়ায় ব্যয় না করুক, ভালো গাছপালা দেখলে কিনবেই। মেসে আমাদের ঘরের সামনে ছোট্ট একটা অপরিসর বারান্দাতে সে তার গাছপালার টবগুলো রাখত। গোলাপের উপর তার তো অত ঝোঁক ছিল না। সে ভালোবাসত নানা জাতীয় পাম, বিশেষ করে বড় জাতীয় পাম, আর ভালোবাসত দেশি বিদেশি লতা, উইস্টারিয়া, অতসী, মাধবীলতা, বোগেনভিলিয়া ইত্যাদি। কত পয়সাই যে এদের পেছনে খরচ করেছে। সকালে উঠে ওর কাজই ছিল গাছের পাট করতে বসা। শুকনো ডালপালা ভেঙে দিচ্ছে, গাছ ছেটে দিচ্ছে, এই টবের মাটি ও টবে ঢালছে, পুরনো টব ফেলে দিয়ে নতুন টব গাছ বসাচ্ছে, মাটি বদলাচ্ছে। আবার মাঝে মাঝে মাটির সঙ্গে নানা রকমের সার মিশিয়ে পরীক্ষা করত। এইসব সম্বন্ধে ইংরেজি বাংলা নানা বই কিনত। একবার কি একটা উপায়ে ও একই লতায় নীল কলমে ও সাদা কলমে ফোটালে ভায়োলেটের ছিটছিট দেওয়া অতসে অনেক কষ্টে তৈরি করেছিল। বেগুনি রঙের ক্লাইসেনথিমামের জন্য অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করেছিল, সুবিধে হয়নি। তাছাড়া ও ধরনের মানুষ আমি খুব বেশি দেখিনি, যে একটা খেয়াল বা শখের পেছনে সমস্ত মন প্রাণ ঢেলে দিতে পারে। মানুষের মনের শক্তির সে একটা বড় পরিচয়। হিমাংশু বলতো, সেদিন একটা পাড়া গায়ে একজনের বাড়ি গিয়েছি, বুঝলেন? তাদের গোলার কাছে 3 বছরের পুরনো নারকেল পাম হয়ে আছে। সে যে কি সুন্দর দেখাচ্ছে! একটা প্রকাণ্ড তাজা সতেজ সবুজ পাম। সমুদ্রের ধারে নাকি নারকেলের বন আছে। পামের সৌন্দর্য দেখতে হলে সেখানে যেতে হয়। হিমাংশু প্রায়ই পাম আর অর্কিড দেখতে শিবপুরে বোটানিক্যাল গার্ডেনে যেত, আর এসে তাদের উচ্ছ্বসিত বর্ণনা দিত। একবার সে একটা অ্যারিকা পাম কিনে আনলে, খুব ছোট নয়, মাঝারি গোছের, মাটির টবে বসানো।
কিন্তু এমন সুন্দর, এমন সতেজ গাছ বাজারে সাধারণত দেখা যায় না। সে সন্ধান করে দমদমায় কোনো বাগানের মালিকে ঘুষ দিয়ে সেখান থেকে কেনে। কলকাতার মেসের বারান্দায় গাছ বাঁচিয়ে রাখা যে কত শক্ত কাজ, যাদের অভিজ্ঞতা আছে তারা সহজেই বুঝতে পারবেন। গভীর মরুভূমিতে গাছ বাঁচিয়ে রাখা এর চেয়ে সহজ। একবার সে আর আমি দিন 20-22-এর জন্য কলকাতার বাইরে যাই। চাকরকে আগাম পর্যন্ত হিমাংশু দিয়ে গেল গাছে জল দেওয়ার জন্য। ফিরে এসে দেখা গেল 6-7টা ফ্যান প্যাম শুকিয়ে পাখা হয়ে গেছে। সকালে বিকালে হিমাংশু বালতি বালতি জল টানতো একতলা থেকে তেতলার টব দেওয়ার জন্য। গাছ বাড়ছে না কেন, এর কারণ অনুসন্ধান করতে তার উদ্বেগের অন্ত ছিল না। অন্য সব গাছের চেয়ে কিন্তু ওই এরিকা পাম গাছটার উপর তার মায়া ছিল বেশি। তার খাতা ছিল, তাতে লেখা থাকতো কোন কোন মাসে কত তারিখে গাছটা নতুন ডাল ছাড়লে। গাছটাও হয়ে পড়ল প্রকাণ্ড। মাটির টব বদলে তাকে পিঁপে কাটা কাঠের টবে বসাতে হলো। মেসের বারান্দা থেকে নামিয়ে একতলায় উঠোনে বসাতে হলো। এইসবে লাগানো বছর 5-6। সেবার বাড়িওয়ালার সঙ্গে বনিবনাও না হতে আমাদের মেস ভেঙে গেল। দুজনে আর একত্র থাকবার সুবিধা হলো না। আমি চলে গেলাম ভবানীপুরে, হিমাংশু গিয়ে উঠল শ্যামবাজারে আরেকটা মেসে। একদিন আমার এসে বিমর্ষ মুখে বললে, কি করি জগদীবাবু, ও মেসে আমার টবগুলো রাখবার জায়গা হচ্ছে না। অন্য অন্য টবের না হয় কিনারা করতে পারি, কিন্তু সেই এরিকা পামটা সেখানে রাখা একেবারে অসম্ভব। একটা পরামর্শ দিতে পারেন? অনেকগুলো মেস দেখলাম, অত বড় গাছ রাখার সুবিধে কোথাও হয় না, আর টানাটানির খরচাও বড় বেশি। আমি তাকে কোনো পরামর্শ দিতে পারিনি, বা তারপর থেকে আমার সঙ্গে সেই থেকে আজকের দিনটি ছাড়া আর কোনো দিন দেখাও হয়নি। বাকিটা হিমাংশুর মুখে আজই শুনেছি। কোনো উপায় না দেখে হিমাংশু শেষে কোনো বন্ধুর পরামর্শে ধর্মতলার এক নীলামওয়ালার কাছে এরিকা পামের টবটা রেখে দেয়। রোজ একবার করে গিয়ে দেখে আসতো খদ্দের পাওয়া গেল কিনা। শুধু যে খদ্দেরের সন্ধানে যেত তা নয়, ওটা তার একটা অজুহাত মাত্র। আসলে যেত গাছটা দেখতে। হিমাংশু কিন্তু নিজের কাছে সেটা স্বীকার করতে চাইতো না। 2 দিন পরে যা পরের হয়ে যাবে তার জন্য কিসের মায়া। তবুও একদিন যখন গিয়ে দেখলে গাছটার সে নধর সতেজ স্ত্রী যেন ম্লান হয়ে এসেছে, নীলামলা গাছে জল দেয়নি, তেমন যত্ন করেনি, সে লজ্জিত মুখে দোকানের মালিক একজন ফিরিঙ্গি ছোকরাকে বললে, গাছটায় তেমন তেজ নেই, এই গরমে জল না পেলে, দেখতে ভালো না দেখালে বিক্রি হবে কেন? জল কোথায়? আমি নিজে না হয়, কারণ 2 পয়সা আসে, আমার তো আসবে। তারপর থেকে যেন পয়সার জন্যই করছে। এই ওছিলায় রোজ বিকেলে নীলামলার দোকানে গিয়ে গাছে জল দিত। একদিন দেখতো দোকানের চাকরেরা আগে থেকে জল দিয়েছে। রোজ নিলামের ডাকের সময় সেখানে উপস্থিত থাকত। তার গাছটার দিকে চেয়েও দেখে না। লোকে চেয়ার, টেবিল, সোফা, আলমারি কিনছে। ভাঙা পোড়ানো ক্লক ঘড়ি পর্যন্ত বিক্রি হয়ে গেল, কিন্তু গাছের শখ খুব বেশি লোকের নেই। গাছটা আর বিক্রি হয় না। একদিন নিলামওয়ালা বললে, বাবু, গাছটার তো সুবিধা হচ্ছে না, তুমি ফেরত নিয়ে যাবে। কিন্তু ফেরত নিয়ে গেলে তার রাখবার জায়গা নেই। থাকলে এখানে সে বিক্রির জন্য দিয়েই বা যাবে কেন? সেই সময় তার অত্যন্ত খারাপ সময় যাচ্ছে। চাকরির চেষ্টায় আকাশ পাতাল হাতড়েও কোথাও কিচ্ছু মিলছে না। নিজের থাকবার জায়গা নেই তো পিঁপে কাটা কাঠের টবে বসানো অত বড় গাছ রাখে কোথায়? মাসখানেক পরে হিমাংশুর অবস্থা এমন হলো যে আর কলকাতায় থাকাই চলে না। কলকাতার বাইরে যাওয়ার আগে গাছটা একটা কিনারা হয়ে গেলে ও মনে শান্তি পেত। কিন্তু আজও যা কালো তাই। নীলামওয়ালাকে কমিশনের রেট আরও বাড়িয়ে দিতে হয়েছে গাছটা রাখবার জন্যে, নইলে সে দোকানে রাখতে চায় না।
কিন্তু হিমাংশু দুর্ভাবনা এই যে ও কলকাতা ছেড়ে চলে গেলে গাছটার আর যত্ন হবে না। নীলামলার দায় পড়েছে। কোথাকার কোন এক এরিকা পাম গাছ বাঁচল কি মরল অত তদারক করবার তার গরজ নেই। কিন্তু শেষে বাধ্য হয়ে কলকাতা ছাড়তে হলো হিমাংশুকে। অনেকদিন পরে সে আবার এলো কলকাতায়। নীলামলার দোকানে বিকেলে গেল গাছ দেখতে। গাছটা নেই, বিক্রি হয়ে গিয়েছে 7.5 টাকায়। কমিশন বাদ দিয়ে হিমাংশুর বিশেষ কিছু রইল না, কিন্তু টাকার জন্য ওর তত দুঃখ নেই। এতদিন পর সত্যি সত্যি গাছটা পরের হয়ে গেল। তার প্রবল আগ্রহ হলো গাছটা একবার সে দেখে আসে। নীলামওয়ালা সাহেব প্রথমে ঠিকানা দিতে রাজি নয়, তারপর আপত্তি তুললে বহু কষ্টে তাকে বুঝিয়ে ঠিকানা জোগাড় করলো। সার্কুলার রোডের এক সাহেবের বাড়িতে গাছটা বিক্রি হয়েছে। হিমাংশু পরদিন সকালে সেখানে গেল। সার্কুলার রোডের ধারেই বাড়ি, ছোট গেটওয়ালা কম্পাউন্ড। উঠোনের এক ধারে একটা বাতাবি নেবু গাছ, গাছের কাছে একটা পাকুর গাছ। সাহেবের গাছপালার শখ আছে, পাম অনেক রকম রেখেছে, তার মধ্যে ওর পামটাই সকলের বড়। হিমাংশু বলে সে 1000টা টবের 1000টা পামের মধ্যে নিজেটা চিনে নিতে পারে। কম্পাউন্ডে ঢোকবার দরকার হলো না, রাস্তার ফুটপাত থেকেই বেশ দেখা যায়। বারান্দায় ওঠার পৈঠার ধারেই পিপে কাটার টব শুদ্ধ পাম গাছটা বসানো রয়েছে। গাছের চেহারা ভালো, তবে তার কাছে থাকবার সময় আরও বেশি সতেজ সবুজ ছিল। হিমাংশুর মনে পড়ল এই গাছটার কবে কোন ডাল গজালো তার খাতায় নোট করা থাকতো। ও বলতে পারে প্রত্যেকটি ডালের জন্ম কাহিনী। একদিন তাই ওর মনে ভারী কষ্ট হলো, যেদিন দেখতে সাহেবের মালি নিচের দিকে ডালগুলো সব কেটে দিয়েছে। মালিকে ডাকিয়ে বললে, ডালগুলো ওরকম কেটেছ কেন? মালিটা ভালো মানুষ, বললে, আমি কাটিনি বাবু, সাহেব বলে দিল নিচের ডাল না কাটলে উপরের কচি ডাল জোর পাবে না। বললে টবের গাছ না হলেও ডালগুলো আপনা থেকেই ঝরে পড়ে যেত। হিমাংশু বললে, তোমার সাহেব কিছু জানে না, যা ঝরে যাবার তা তো গিয়েছে। অত বড় গুড়িটা বার হয়েছে, তবে কি করে? আর ভেঙো না। বছর 3-4 কেটে গেল, হিমাংশু গাছের কথা ভুলেছে। সে গালডি না ঘাটশিলা ওদিকে কোথায় জমি নিয়ে বসবাস করে ফেলেছে ইতিমধ্যে। গাছপালার মধ্যে দিয়েই ভগবান তার উপজীবিকার উপায় করে দিলেন। এখানে হিমাংশু ফলের চাষ আরম্ভ করে দিলে সুবর্ণ রেখার তীরে, মাটির দেওয়াল তুলে খড়ের বাংলো বাঁধলে। এদিকে দূরে অনুচ্চ পাহাড়, নিকটে দরে শালবন, কাকর মাটির লাল রাস্তা, অপূর্ব সূর্যোদয় ও সূর্যাস্ত। ফুলের চাষে সে উন্নতি করে ফেললে শিগগির। ফুলের চেয়েও বেশি উন্নতি করেছে চীনা ঘাস ও ল্যাভেন্ডার ঘাসের চাষে। এই জীবনে তার চিরদিনের কাম্য ছিল। ও জায়গা ছাড়া শহরে আসতে ইচ্ছেও হতো না। বছর 2 কাটলো আরও। ইতিমধ্যে সে বিবাহ করেছে, সস্টেক ওখানেই থাকে। আজ 3 দিন হলো কলকাতায় এসেছে, প্রায় 5-6 বছর পরে। কাজকর্ম সেরে কেমন একটা ইচ্ছে হলো, ভাবলে দেখি তো সেই সাহেবের বাড়িতে আমার সেই গাছটা আছে কিনা। বাড়িটা চিনে নিতে কষ্ট হলো না, কিন্তু অবাক হয়ে গেল বাড়ির সেই শ্রী আর নেই। বাড়িটাতে বোধহয় মানুষ বাস করেনি বছর 2 কি আরও বেশি। উঠোনে বন হয়ে গিয়েছে, পৈঠাগুলো ভাঙা, বাতাবি নেবু গাছে মাকড়সার জাল, বারান্দার রেলিংগুলো খসে পড়েছে। তার সেই এরিকা পামটা আছে, কিন্তু কি চেহারাই হয়েছে। আরো বড় হয়েছে বটে, কিন্তু সে তেজ নেই, শ্রী নেই। নিচের ডালগুলো শুকিয়ে পাখা হয়ে আছে, ধুলো আর মাকড়সার জালে ভর্তি। যায় যায় অবস্থা, টবও বদলানো হয়নি আর। হিমাংশু বললে, ভাই সত্যি সত্যি তোমায় বলছি, গাছটা যেন আমায় চিনতে পারলে। আমার মনে হলো ও যেন বলছে, আমায় এখান থেকে নিয়ে যাও, আমি তোমার কাছে গেলে হয়তো এখনো বাঁচব।
ছেড়ে যেও না এবার, আমায় বাঁচাও। রাত্রে হিমাংশুর ভালো ঘুম হলো না। আবার সার্কুলার রোডে গেল। সন্ধান নিয়ে জানলে সাহেব মারা গিয়েছে। বুড়ি ম্যাম আছে ইলিয়ট রোডে। পয়সার অভাবে বাড়ি সারাতে পারে না, তাই ভাড়া হচ্ছে না। এই বাজারে ভাড়া বাড়ি কেনার খদ্দেরও নেই। ম্যামকে টাকা দিয়ে গাছটাও কিনে নিলে। গাছটা এখনো সার্কুলার রোডের বাড়িতেই আছে। কাল ও গালুড়িতে ফিরে যাবে। গাছটাকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে। বিদায় নেবার সময় হিমাংশু বললে, বৈঠকখানা বাজারে এসেছিলাম কেন জানো? আমার স্বাদ হয়েছে ওর বিয়ে দেব, তাই একটা ছোটখাটো অল্প বয়সের দেখতে ভালো পাম খুঁজছিলাম। পাগল নয়, ভালোবাসার জিনিস হতো তো বুঝতে।